সিক্রেট অফ জায়োনিজম, বিশ্বব্যাপী জায়োনিস্ট ষড়যন্ত্রের ভেতরবাহির। বিশ্বখ্যাত ফোর্ড মোটর গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের সাড়া জাগানো বই। শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে আমরা এই বইটির অডিও বুক প্রচার করছি। বইটিতে ব্যবহৃত অধিকাংশ শব্দ আমাদের অপরিচিত হওয়ায় উচ্চারণে অনেকটাই গরমিল হয়েছে। এই ব্যাপারে আমরা শ্রোতাবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনারা এই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি সম্পূর্ণ বইটির অডিও বুক। ভূমিকা। 1914 সালের গ্রীষ্মকাল। ইউরোপ জুড়ে প্রথম বিশ্বযুদ্ধের হাওয়া বইতে শুরু করে। 28 জুন 1914 অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডুক ফ্রান্স ফার্ডিন্যান্ড সার্বিয়ান আতাতায়ীর হাতে নিহত হলে পূর্ব ইউরোপের দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর হাঙ্গেরি যখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক পক্ষ জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, অটোমানদের কেন্দ্রীয় শক্তি, এবং অপর পক্ষ রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, সার্বিয়ানদের মিত্র শক্তি। তখন জার্মানদের দাপটে মিত্র শক্তির খাবি খাওয়া অবস্থা। তারা যেই প্রযুক্তির সাবমেরিন নিয়ে যুদ্ধের ময়দানে আসে, তা ছিল সেই যুগের বিস্ময়। ব্রিটিশ নৌবাহিনীকে তারা তুড়িমরে গুড়িয়ে দেয়। একদিকে অভ্যন্তরীণ সেনা বিদ্রোহের আশঙ্কায় ফ্রান্স তখন নিজেকে সামলাতে ব্যস্ত। একই সময় রাশিয়ার আকাশে জমতে শুরু করে বলশেভিক বিপ্লবের কালো মেঘ। এমনিতেই জার সম্রাট কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে এমন সব তরুণদের পাঠিয়েছিলেন যাদের ছিল না কোনো সামরিক প্রশিক্ষণ। ফলে বস্তাপচা লাশ হয়ে দেশে ফিরে আসে তারা। শুরু থেকেই মিত্র শক্তির ছিল তালমাতাল অবস্থা। অপরদিকে 1916 সালের গ্রীষ্ম পর্যন্ত জার্মানির অভ্যন্তরে একটি গুলি পর্যন্ত ফুটেনি। তারা যেন হেসে খেলে যুদ্ধ জিতে যাচ্ছিল। ব্রিটেনকে শান্তি আলোচনায় আসার প্রস্তাব দেয় তারা। ব্রিটেনও ভাবছিল একা একা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ তখন তার মিত্র শক্তিরা নিজের দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে ব্যস্ত। ব্রিটেন শান্তি আলোচনায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু জার্মান জায়োনিস্টেরা ব্রিটেনের সামরিক বাহিনীকে আশ্বস্ত করে তারা চাইলে এখনও যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব। শান্তি চুক্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা আমেরিকাকে এই যুদ্ধে নিয়ে আসার প্রতিশ্রুতি প্রদান করে, তবে এর বিনিময়ে তাদের হাতে প্যালেস্তাইনের চাবি তুলে দিতে হবে। কোনো উপায় না দেখে ব্রিটেন এই শর্তে রাজি হয়ে যায়। তারপর আমেরিকা তাদের রণতরী নিয়ে এগোতে শুরু করে। যুদ্ধের মোড় এখানেই পাল্টে যায়। পরবর্তী 6 মাসের মাথায় কেন্দ্রীয় শক্তি পরাজিত হয়। সাধারণ আমেরিকানদের মনে জার্মান বিরোধী চেতনা জাগিয়ে তুলতে সেখানকার ইহুদি মালিকানাধীন পত্রিকাগুলো একের পর এক মিথ্যা প্রচার শুরু করে। যেমন, জার্মানি একটি সন্ত্রাসী দেশ, তারা হানদস্যু, তারা রেড ক্রসের নার্সদের বুকে গুলি ছুড়ে, নাবালক শিশুদের হত্যা করে, ইত্যাদি ইত্যাদি। মুহূর্তে যেন আমেরিকার সাধারণ জনগণ জার্মানদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। যুদ্ধ শেষে শুরু হয় নতুন প্রচারণা, যেমন জার্মানিতে ইহুদিরা মানবেতর জীবনযাপন করছে, সেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, তাদের ওপর সাধারণ মানুষ যুদ্ধের ঝাল মেটাচ্ছে, তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর সাহায্যের আশায় বসে আছে এবং সবাই যেন তাদের সাহায্যে এগিয়ে আসে। এই নিয়ে 1919 সালে প্যারিসে শান্তি আলোচনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল 117 জন ইহুদি প্রতিনিধি, যাদের অনেকেই জার্মান নাগরিক। আলোচনার এক পর্যায়ে তারা ক্ষতিপূরণ হিসেবে প্যালেস্তাইন দাবি করে। জার্মান সম্রাট তখন মাথায় হাত দিয়ে বলেন যে এ কি ছিল যুদ্ধের কারণ। তিনি বুঝতে পারলেন রাশিয়া থেকে বিতাড়িত একদল বিশ্বাসঘাতককে নিজ দেশে আশ্রয় দিয়েছিলেন। এর কিছুদিন পর প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রিটেন থেকে আসে বেলফোরের ঘোষণা, এ জুইস ডিফেক্টর ওয়ার্নস আমেরিকা, 1961, বেঞ্জামিন ফ্রিডম্যান। ইহুদিরা পৃথিবীর প্রাচীন একটি ধর্মীয় সম্প্রদায়। তাদের রয়েছে প্রায় 3000 বছরের ইতিহাস। তবে এই ইতিহাস যতটা না ধর্মকেন্দ্রিক, তার চেয়েও বেশি জাত ও বংশকেন্দ্রিক। জনসংখ্যায় অতি নগণ্য হয়েও আধিপত্য ও সাম্রাজ্যবাদ বিস্তারের দিক থেকে তারা কোনো অংশে পিছিয়ে নেই। তাদের প্রসঙ্গ সামনে এলেই যেন বিশ্বের অধিকাংশ মুসলিমের মনে বিরূপ প্রক্রিয়ার জন্ম হয়। এর পেছনে রয়েছে ঐতিহাসিক নানান দ্বৈরথ, গত কয়েকশো বছরের অসংখ্য ষড়যন্ত্র এবং প্যালেস্তাইনের উপর চলমান নির্যাতন। যারা ছিল এক সময়কার সবচেয়ে নিপীড়িত জাতি, তারাই আজ পৌঁছে গেছে নিপীড়কের নেতৃত্বে।
সেই ফরাসি বিপ্লবের সময় থেকে তাদের যে উত্থান শুরু হয়েছে তার ধারা আজও অব্যাহত রয়েছে। যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো দেশগুলো একসময় ইহুদিদের দূর দূর করে তাড়িয়ে দিত, তারাই আজ তাদের অধিকার ও নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। কিন্তু তাদের এই উত্থান কিভাবে ঘটল? কিভাবে তারা আজকের ক্ষমতাধর জাতিতে পরিণত হলো? কোন সেই অদৃশ্য শক্তির প্রভাবে তারা আজ শাসন করে যাচ্ছে পুরো বিশ্বকে? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে দ্বিতীয় শিল্প বিপ্লবের উন্মাদনা। নতুন প্রযুক্তির ছোঁয়ায় শিল্প কারখানাগুলোর চিত্র পাল্টাতে শুরু করে। পরিবর্তনের হাওয়ায় বদলে যায় বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন প্রবাহ। সেই সময় পৃথিবী লক্ষ্য করে নতুন এক শক্তির আবির্ভাব, জায়োনিজম। বলে রাখা ভালো, জায়োনিজম পৃথিবীর বহু প্রাচীন একটি মতবাদ। তবে জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্নে 1897 সালে থিওডর হার্জাল ও ম্যাক্স নার্ডাওয়ের হাত ধরে এই মতবাদটি একটি সাংগঠনিক রূপ পায়, ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশন। নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলে কিভাবে তারা বিশ্বজুড়ে অসংখ্য ষড়যন্ত্রের বীজ বপন করেছে তা অল্প কথায় এই অংশে কখনো উপস্থাপন করা সম্ভব নয়। ইহুদিরাই তো পুঁজিবাদ এবং আধুনিক ব্যাংকিং শিল্পের জন্মদাতা। সুদভিত্তিক অর্থবাণিজ্যকে কাজে লাগিয়ে তারা সুকৌশলে কেড়ে নিয়েছে জান্টাইল সমাজের অর্থনৈতিক স্বাধীনতা। শেয়ার বাজারগুলোতে তাদের সংঘবদ্ধ দৌরাত্ম্য কত বিনিয়োগকারীকে যে পথের ফকির বানিয়েছে তার কোনো হিসেব নেই। বিশ্ব শ্রমবাজার তাদের কণ্টকময় থাবায় জর্জরিত। লোহা, ইস্পাত, তামা, কপার, নিকেল ও স্বর্ণরূপার খনিজগুলো নিজেদের কবজায় নিয়ে কাঁচামাল শিল্পের উপর চূড়ান্ত আধিপত্য সৃষ্টি করেছে। জনমত নিয়ন্ত্রণে চারদিকে ঘরে তুলেছে অসংখ্য পত্রিকার প্রতিষ্ঠান। চারদিকে বিপ্লব, আন্দোলন এবং বিভাজনের বীজ ছড়িয়ে দিতে সুকৌশলে মানুষের মগজে ঢুকিয়ে দিয়েছে ভয়ঙ্কর সব মতবাদ। চলচ্চিত্র ও শিল্পকলার অশ্লীলতার সংযোজন ঘটিয়ে যুব সমাজের নৈতিকতাবোধ ধ্বংস করে ফেলেছে। সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে নাস্তিকতার বীজ। হেনরি ফোর্ড ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম ধনী ব্যবসায়ী, ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা। শিল্প বিপ্লবের সেই সময়টিতে অন্যদের মতো তিনিও উপলব্ধি করেছিলেন অদৃশ্য সেই শক্তি তার প্রতিষ্ঠানেও থাবা বসাতে চাইছে। কিছু করতে না পারলে তার ভাগ্য অন্যদের মতো দেউলিয়ার থাবা ঝুলবে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তিনি একটি সাপ্তাহিক পত্রিকার পরিচালনা করতেন, যার নাম ছিল দ্য ডিয়ারবন ইন্ডিপেন্ডেন্ট। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এই অদৃশ্য শক্তির মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করেই ছাড়বেন। সেই সময় একজন আমেরিকান হয়ে ইহুদিদের বিরুদ্ধে মুখ খোলার জ্যানতেন কাজ ছিল না। বইটি পড়তেই এর কারণ জানতে পারবেন, অডিওটি শুনলে এর কারণ জানতে পারবেন। 1920 সাল থেকে তিনি ইহুদিদের যাবতীয় ষড়যন্ত্রের উপর একের পর এক তথ্যপূর্ণ আর্টিকেল প্রকাশ করা শুরু করেন। এর ফলে তার পত্রিকার জনপ্রিয়তা খুব দ্রুতই ইউরোপ, আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সর্বত্র এটি নিয়মিত পাঠিত হতে শুরু করে। 1922 সাল পর্যন্ত প্রকাশিত হওয়া সেরা 80টি আর্টিকেল নিয়ে তিনি একটি বই প্রকাশ করেন, দ্য ইন্টারন্যাশনাল জিউস। বইটি খুব দ্রুতই ইউরোপ, আমেরিকার বিভিন্ন লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে। তখন এমনিতে জার্মান ও রাশিয়ানিরা ইহুদিদের উপর ক্ষেপে আছে, তার উপর প্যালেস্টাইন ইস্যু তো রয়েছেই। এমতো অবস্থায় এই বইটি যে সাধারণ মানুষকে ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তুলতে পারে তা তারা ভালো করে আঁচ করতে পেরেছিল। সত্যের মতো এমন কোনো আধুনিক যন্ত্র নেই যা সাধারণ মানুষকে এক করতে পারে। এই কারণে ইহুদিরা সত্যকে এত বেশি ভয় পায়। শত ব্যবসায়িক প্রচেষ্টার পরেও যখন ইহুদিরা বইটি বন্ধ করতে পারছিল না, তখন আমেরিকান প্রশাসন এবং প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে 1927 সালে ফোর্ডের বই ও প্রকাশনী প্রতিষ্ঠান সিলগালা করে দেয়। তারপর থেকে সর্বত্র এর প্রচারণা নিষিদ্ধ করা হয়। মুদ্রিত যেই কপিগুলো তখনও পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে পড়েছিল সেইগুলো ধ্বংস করে দেয়। ফোর্ডের উপর প্রশাসনিক বল প্রয়োগ করা হয় যেন তিনি আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিছুদিন পর তার ক্ষমা চাওয়ার বিষয়টি ফালাও করে চারদিকে প্রচার করা হয়। সাথে এও যোগ করা হয় এই বইয়ের অধিকাংশ বিষয় ছিল মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ব্যাপক প্রচারণার মাধ্যমে তারা কিছুটা হলেও জনমনে সন্দেহ ঢুকিয়ে দিতে সক্ষম হয়। তারপর কেটে গেল দীর্ঘ বছর। 1940 সালে জারাল্ড এলকে স্মিথ ফোর্ডের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। ততদিনে তার মোটর গাড়ির জনপ্রিয়তা বিশ্বব্যাপী তুঙ্গে। আলোচনার এক পর্যায়ে বইটির প্রসঙ্গ চলে এলে ফোর্ড বলেন তিনি বইটি প্রকাশের জন্য কখনোই ক্ষমা চাননি। ডক্টর স্মিথ এই কথা শুনে প্রচণ্ড অবাক হন। তিনি বললেন,
তাহলে সেই সময় আপনার ক্ষমা চাওয়ার বিষয়টি যে চারদিকে ফলাও করে প্রচার করা হয়? উত্তরে ফোর্ড সাহেব বললেন, সব মিথ্যা, আমি কখনো ক্ষমা চাইনি। আমার কর্মচারী হ্যারি বেন্নেট সেই ক্ষমাপত্রে দস্তখর করেছিল, আমি নই। আমি এই বইটি আবারও প্রকাশ করতে চাই, তবে তা অদহ সম্ভব হবে কিনা তা জানি না। এই হলো বইটির প্রেক্ষাপট। বইটির অধিকাংশ কপি বাজার থেকে গায়েব করে দেওয়া হলেও তারপরেও কিছু কপি সাধারণ মানুষের কাছে ছিল। তাদের উত্তরসূরিগণ পরবর্তী সময়ে বইটির ডিজিটাল ভার্সন অনলাইনে আপলোড করে বলেই বইটি পুনরায় পাঠকদের কাছে ফিরে আসে, যারা বিশ্বের নানান ভাষায় বইটিকে অনুদ্ধৃত করেছে। কোটি মানুষ বইটি পড়ছে। বাংলা ভাষায় বইটি পড়তে আপনাকে স্বাগতম। এক নজরে বইটির সূচিপত্র। সূচিপত্র ভিত্তিক টাইম স্ট্যাম্পস পেতে আপনারা ভিডিওটির ডিসক্রিপশন দেখতে পারেন। ইহুদিদের ইতিহাস, ইহুদি বিতর্ক সত্য না কাল্পনিক, আন্তর্জাতিক ইহুদি ষড়যন্ত্রের অস্তিত্ব, প্রকাশনা শিল্পে ইহুদিদের ষড়যন্ত্র, বলশেভিক বিপ্লব ও ইহুদি ষড়যন্ত্র, জাতিতাত্ত্বিক পরিচয়, ইহুদি জালিয়াতি, শিল্প সংস্কৃতি, ইহুদি ছোবল, অর্থ, ইহুদি ক্ষমতার মূল উৎস, জায়নিস্টেরাই কি আর্মাগেডনের জন্ম দেবে, দাঙ্গাবাজ ইহুদিদের অপকর্মের চিত্র, আমেরিকার অর্থব্যবস্থায় ইহুদি দৌরাত্ম্য, ইহুদি অধ্যত্বপনা, ইহুদি সমাজে ঘেটো ব্যবস্থা, জেন্টাইলদের প্রতি ইহুদি দৃষ্টিভঙ্গি। ইহুদিদের ব্যতিক্রমধর্মী বেশ কিছু নৈতিক ও মানসিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন কঠোর শারীরিক শ্রমের প্রতি অনীহা, সন্তান উৎপাদনে অধিক আগ্রহী, তীব্র ধর্মীয় প্রেরণা, দৃঢ় পারিবারিক বন্ধন, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ ক্ষমতা, সমবেত উপায়ে জাতীয় ঐক্য বজায় রাখার সক্ষমতা, যুদ্ধের মাঠে জীবন দেওয়ার অসীম সাহসিকতার অধিকারী, ব্যক্তিগত ও সামাজিক উভয় উপায়ে শোষণধর্মী মানসিকতা, অর্থনৈতিক বিষয়ে নিজেদের ফটকা পরিকল্পনাসমূহ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা, প্রাচ্যের প্রতি প্রগাঢ় ভালোবাসা, সামাজিক প্রতিপত্তি নিয়ে অন্যদের উপর অহংকার প্রদর্শন এবং সাধারণের চেয়েও উচ্চতর মেধাশক্তির অধিকারী হওয়া। দ্য নিউ ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া। ইহুদি ইতিহাস। ইহুদিদের আবির্ভাব মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কোনো যুগেই কম ছিল না। আজকের আধুনিক বিশ্ব যেসব খুঁটির তথা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ইত্যাদির উপর ভর করে দাঁড়িয়ে আছে, তার প্রতিটির পেছনেই রয়েছে ইহুদিদের অদৃশ্য আধিপত্য। জেরুজালেম থেকে নির্বাসিত হয়ে এক টুকরো নিরাপদ ভূমির খোঁজে তারা পৃথিবীর নানান প্রান্তে ঘুরে বেরিয়েছে যাযাবরের মতো। পেরিয়ে গেছে প্রায় 2000 বছর। নির্যাতন, নিপীড়ন এখন তাদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এই নির্যাতন ভোগের পেছনে তাদের প্রতি যে অন্যান্য সম্প্রদায়ের অ্যান্টিসেমিটিক মনোভাব ছিল তা বলা যায় না, কারণ নিজেদের স্বার্থ ও উদ্দেশ্য হাসিলের জন্যে তারা আজ পর্যন্ত যত কৌশল উদ্ভাবন করেছে তার অধিকাংশই সাধারণ মানুষের জন্য বন্ধুসুলভ ছিল না। অ্যান্টিসেমিটিক বলা হয় ইহুদি বিদ্বেষী মনোভাবকে। পৃথক জাতীয়তাবাদ নীতি ও অসাধু অর্থনৈতিক কর্মকাণ্ডের দরুন তারা বারংবার বিতর্কিত জাতিতে পরিণত হয়েছে। রাশিয়ায় ইহুদিরাই ছিল বলশেভিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। বলশেভিক বিপ্লব 20 শতাব্দীর শুরুতে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে এই বিপ্লবের সূচনা হয়, যার হাত ধরে কমিউনিস্ট সোভিয়েতের জন্ম হয়। সেখানে তারা জবাই করেছে লাখো তাজা প্রাণ। সেই বিপ্লবের যারা খলনায়ক তারাই আজ আমাদের চোখে মহানায়ক। জার্মান সাম্রাজ্যের পতনের পেছনেও তারা সবচেয়ে বড় প্রভাবক ছিল। তারা বিষাক্ত অণুজীব হয়ে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, এক এক করে দখল করে সেখানকার প্রতিটি শিল্প ও ব্যাংকিং প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে তারা ইংল্যান্ডকে বানিয়েছে হাতের পুতুল। স্বর্ণরৌপ্যের মতো মহামূল্যবান সম্পদ চুরি করে নিজেদের প্রাচুর্যতাকে করেছে পাহাড় সম। বিভিন্ন জাতি গোষ্ঠীকে রক্তক্ষয়ী অন্তকুন্দলে জড়িয়ে হাসিল করেছে নিজেদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য। প্রবীণ ও তরুণ ইহুদিরা নিজেদের প্রাচুর্যতা ও উচ্চবিলাসী মনোভাব কাজে লাগিয়ে আমেরিকাকে একটি যুদ্ধবাজ দেশে পরিণত করেছে, যা আজ তাদের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের সবচেয়ে বড় হাতিয়ার। যে কোনো সরকারের শাসনামলে তাদের জন্যে একটি সুবিধাজনক পদ বিশেষভাবে বরাদ্দ রাখা হয়। হোয়াইট হাউসেও রয়েছে তাদের অবাধ প্রবেশাধিকার। আমাদের ধর্মীয় বিশ্বাসে বিষাক্ত মতবাদ ঢুকিয়ে দিতে ইহুদি রাবাইদের যেন পরিশ্রমের শেষ নেই। রাবাই মানে ইহুদিদের ধর্মীয় গুরু। তারা বলে, আশীর্বাদ চাইলে ইসরায়েল যাও, কারণ আমরাই সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত সম্প্রদায়। জনসংখ্যায় এত অল্প হয়েও তারা যেভাবে নিজেদের ক্ষমতা ও আধিপত্য বিস্তার করেছে
তা ইতপূর্বে অন্য কোনো জাতি পারেনি। পুরনো ছেঁড়া কাপড় সংগ্রহ করে তা বিক্রি করা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির সব কিছু আজ তারা এককভাবে নিয়ন্ত্রণ করছে। শিল্প প্রতিষ্ঠানের অধিক পরিশ্রমী পদে কাজ করার ব্যাপারে তাদের রয়েছে তীব্র অনীহা। উৎপাদন ও যন্ত্রপাতি পরিচালনার মতো ঝুঁকিপূর্ণ পদগুলোতে সাধারণ জান্টাইলদের ব্যবহার করা হয়। জান্টাইল মানে হলো ইহুদি নয় পৃথিবীর এমন সকল সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে সেলসম্যান, ম্যানেজার এবং ক্লার্কের মতো সহজ পদগুলো তাদের জন্য বরাদ্দ রাখা হয়। প্রাচীন প্রশিয়ানদের এক সমীক্ষা অনুযায়ী তাদের মোট জনসংখ্যা ছিল 2,69,400 জন। প্রশিয়ান মানে হলো প্রাচীন এক ইউরোপিয়ান রাষ্ট্র, যা জার্মানি সহ কয়েকটি দেশের সাথে মিলে গঠিত হয়েছিল। উক্ত জনসংখ্যার মাত্র 6% অর্থাৎ 16,164 জন ছিল ইহুদি, যার মধ্যে 12,000 জনই ছিল ব্যবসায়ী এবং 4,164 জন ছিল শ্রমিক। অন্যদিকে 96% জান্টাইল অর্থাৎ 2,53,265 জনের মধ্যে মাত্র 17,000 জন ব্যবসায়ী। বর্তমান প্রেক্ষাপট অবশ্য ইতিহাস থেকে অনেক ভিন্ন। ব্যবসা বাণিজ্যের উঁচু পদগুলোতে আজ জান্টাইলদের উপস্থিতি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এতে তাদের সংখ্যা যে হ্রাস পেয়েছে তা নয়। জুইস এনসাইক্লোপিডিয়া অনুযায়ী বর্তমানে বিশ্বের বৃহদাকার প্রায় সকল বিপণী বিতান তারাই পরিচালনা করছে। ট্রাস্ট, ব্যাংক, কৃষি ও খনিজ সম্পদের মতো আরও অনেক শিল্প রয়েছে যা তাদের কবজাধীন হয়ে পড়েছে। যেসব প্রতিষ্ঠান এখনও জান্টাইলদের মালিকানায় রয়েছে তার পেছনেও ইহুদিদের বিনিয়োগকারী গোষ্ঠী কাজ করছে। প্রকাশনী শিল্পে তারা কতটা ক্ষমতাধর তা সামনের অধ্যায়গুলোতে আলোচনা করা হবে। থিয়েটার, চলচ্চিত্র ও সঙ্গীত জগতে তাদের দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জার্মান লেখক ওয়ার্নার সম্বার্ট তার বই জিউজ অ্যান্ড মডার্ন ক্যাপিটালিজমে উল্লেখ করেছেন যে যদি আমেরিকার অধিবাসন হার প্রত্যেক জনগোষ্ঠীর জন্মহার এবং উন্নয়ন সূচক একই ধারায় চলতে থাকে, তবে আগামী 50 বা 100 বছর পর এই দেশ হবে নিগ্রো, কৃতদাস ও ইহুদিদের দেশ, যেখানে তারাই হবে ক্ষমতাধর জনগোষ্ঠী। আলোচনার গভীরে যাওয়ার আগে দুটি বিষয়ে পরিষ্কার জ্ঞান রাখা উচিত। প্রথমত, পৃথিবীর সব ইহুদি সম্পদশালী নয়। তাদের মাঝেও ধনী গরিব শ্রেণী আছে। তবে গরিব শ্রেণীর দারিদ্রতার মূল কারণ তাদের সম্পদশালী জ্ঞাতি ভাইয়েরা। মূলত কৌশলগত কারণেই তারা নিজেদের মাঝে এই শ্রেণী পার্থক্যের জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, শত প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের ঐক্য ও জাতীয় বিভাজন তৈরি করেনি। ফলে কৃতিত্ব ও সফলতা অর্জনের দিক দিয়ে অন্য কোনো সম্প্রদায় কখনোই তাদের সমকক্ষ হতে পারেনি। আজকের আমেরিকা তো তারাই তৈরি করেছে। 19বিংশ শতাব্দীতে ঔপনিবেশিক শাসন ও ক্ষমতার লড়াই নিয়ে পুরো পৃথিবী যখন ক্ষতবিক্ষত, তখন অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে আমেরিকায় অধিবাসী হয়। আর এই সুযোগ লুফে নিয়ে ইহুদিরাও দলে দলে আমেরিকায় প্রবেশ করতে শুরু করে। অন্যান্য জাতিগোষ্ঠীর যেখানে একমাত্র অবলম্বন ছিল মেধা ও পরিশ্রম, সেখানে তাদের অবলম্বন অঢেল অর্থসম্পদ। তারা জন্ম দেয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার। শুরু হয় শ্রমবাজারের সাথে পুঁজিবাজারের দ্বন্দ্ব। নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে পুঁজিপতিরা কিনে নিতে থাকে সাধারণ মানুষের মেধা ও শ্রম। একটা সময় ছিল যখন তারা শুধু কৃষি কাজ করত। রোমান সম্রাট কর্তৃক জেরুজালেম থেকে নির্বাসিত হওয়ার আগ পর্যন্ত এইটাই ছিল তাদের মূল পেশা। তাহলে কিভাবে তাদের আমূল পরিবর্তন হলো, আর কীভাবেই বা উত্থান ঘটল? আসলে ফরমেটিভ পিরিয়ড বা 1000 খ্রিস্টাব্দ পূর্ব থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিশেষ একটি শাসন ব্যবস্থা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে সহায়ক ভূমিকা রাখে। অর্থনৈতিক কাঠামো ন্যায়সংহত করতে পয়গাম্বর মোজেস মানি অ্যারিস্টোক্রেসি আইনটির প্রবর্তন করেন। সুদ, বাণিজ্য ও ঋণী ব্যক্তির জমি দখল করাকে তিনি সম্পূর্ণ নিষিদ্ধ করেন। তার আইনে চিরস্থায়ী আয়েশি জীবনের কোনো স্থান ছিল না। তিনি দখলদারদের হাত থেকে আত্মসাৎ হওয়া সকল জমি উদ্ধার করে জনসাধারণের মাঝে বন্টন করেন। এই আইন 50 বছর স্থায়ী ছিল, যাকে বলা হয় দ্য ইয়ার অফ জুবলি। কিন্তু এমন আইন মেনে চললে তো আর রাজকীয় সম্পদের মালিক হওয়া যাবে না। তাই মোজেস মারা যাওয়ার কিছুদিন পর তারা আবারও সুদ বাণিজ্যে ফিরে আসে। মূলত মুনাফার প্রশ্নে তারা কখনোই আপোষে রাজি ছিল না। তাই মোজেসের যেসব আইন অধিক মুনাফা অর্জনের প্রতিবন্ধক, সেগুলোর প্রতিটি তারা পাল্টে দেয়। ল অফ স্ট্রেঞ্জার নামে তারা নতুন একটি আইন তৈরি করে। এই আইন অনুযায়ী অন্যান্য সম্প্রদায়ের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে তাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হতো।
যেমন একজন অপরিচিত জান্টাইলের সাথে সুদ বাণিজ্য করা যাবে, কিন্তু নিজ ধর্মের ভাইদের উপর কখনোই সুদের বোঝা চাপানো যাবে না। ইতিহাস বলে ইসরায়েল সবসময় একটি শাসক রাষ্ট্র হতে চেয়েছে। তারা চেয়েছে পৃথিবীর প্রতিটি রাজ্য তাদের কুর্নিশ করবে এবং তারাই হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। জ্যাকব থেকে শুরু করে সকল পয়গাম্বর চেয়েছিলেন ইসরায়েল পৃথিবীর বুকে একটি ন্যায়পরায়ণ জাতি হিসেবে টিকে থাকবে। জ্যাকব মানে ইয়াকুব নবী আলাইহিমুসসালাম। ওল্ড টেস্টামেন্টও ঠিক একই কথা বলে। তাহলে কেন তাদের এই অধঃপতন? তা কীভাবেই বা ঘটল? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে ক্যানানাইটদের যুগে। ক্যানানাইট বা বাইবেলে উল্লেখিত এক অভিশপ্ত জাতি। আজ থেকে আনুমানিক ৩৯০০ বা ৪০০০ বছর পূর্বে ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডান, নীল নদের পূর্বাঞ্চলীয় অনেকটা অংশ জুড়ে ছিল কানানাইটদের রাজত্ব। সেই সময় পয়গাম্বর আব্রাহামকে মেসোপটেমিয়ার কোনো এক স্থানে আগুনে নিক্ষেপ করা হয়। আব্রাহাম মানে পয়গাম্বর ইব্রাহিম আলাইহিসসালাম। সৃষ্টিকর্তা তাকে সে আগুন থেকে রক্ষা করে ক্যানান ভূমিতে নিয়ে আসেন। আব্রাহাম যখন মেসোপটেমিয়ায় ছিলেন তখনই সৃষ্টিকর্তা তার সাথে একটি সন্ধি করেন। বলা যেতে পারে এটা ইসরায়েল জাতির মূল সূচনালগ্ন। আব্রাহামের ৯৯ বছর বয়সে প্রভু তাকে দেখা দিলেন এবং বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাথে গমন করে পরিশুদ্ধ হও। আমি তোমার সাথে আপন নিয়ম স্থির করব এবং তোমার বংশকে অতিশয় বৃদ্ধি করব। আব্রাহাম তখন ভূমিষ্ঠ হয়ে পড়েন। ঈশ্বর বললেন, দেখো, আমি তোমার সাথে এই সন্ধি করছি, তুমি হবে বহু জাতির পিতা। তোমার নাম আর আব্রাম বা মহাপিতা থাকবে না, বরং হবে আব্রাহাম বা বহু লোকের পিতা, কারণ তোমাকে বহু জাতির পিতা বানালাম। এই সমগ্র ক্যানন দেশকে আমি তোমাকে এবং তোমার ভাবী বংশধরদের চিরস্থায়ী অধিকারার্থে প্রদান করব, আর আমি হব তাদের ঈশ্বর। জেনেসিস 17:1-8। তারও অনেক আগে সৃষ্টিকর্তা ঠিক এই রকমই একটি সন্ধি করিয়েছিলেন পয়গাম্বর নূহের সাথে। পার্থক্য হল, পয়গাম্বর আব্রাহামের বংশধরদের যেখানে কানানাইট ভূমির অধিকার প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেখানে পয়গাম্বর নূহের বংশধরদের সমগ্র বিশ্বের কর্তৃত্ব প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কানানাইটেরা হল নূহের কনিষ্ঠ পুত্র হামের বংশধর। নূহা সৃষ্টিকর্তার সাথে সন্ধি করেছিলেন। তার বংশধররা কেবল তারই উপাসনা করবে এবং তার প্রণীত সকল আইনকানুন মেনে চলবে। নূহা মানে পয়গাম্বর নূহ আলাইহিসসালাম। কিন্তু সেই সন্তানেরা একসময় একস্ববাদের কথা ভুলে গিয়ে পৌত্তলিকতায় মেতে ওঠে। তারা ঈশ্বরের আইন অগ্রাহ্য করে নিজেদের মতো আইন রচনা এবং বিভিন্ন ভাস্কর্যের উপাসনা শুরু করে, যেমন আনাথ যুদ্ধবিগ্রহের কুমারী দেবী, আথিরাত সমুদ্র পরিভ্রমণকারী, আত্মার প্রভাতের দেবতা ইত্যাদি। তাদের এই প্যাগানবাদ ততদিনে কানানসহ অনেক স্থানে ছড়িয়ে পড়ে। প্যাগান ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্ম ব্যতীত সব ধর্মকে প্যাগান বলা হয়। এছাড়াও যারা মূর্তি ও প্রকৃতির উপাসনাকারী তাদেরকেও এই নামে সংজ্ঞায়িত করা হয়। এছাড়াও আরও অনেক পাপকর্মের দরুন তারা একসময় সৃষ্টিকর্তার অভিশপ্ত জাতিতে পরিণত হয়। অপরদিকে পয়গাম্বর আব্রাহামের বংশধরদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তার পুত্র জ্যাকবের অপর নাম ইসরায়েল। এই নাম অনুযায়ী তার 12 পুত্র এবং তাদের বংশধরদের একত্রে বনি ইসরায়েল বলা হয়। সৃষ্টিকর্তার সহায়তায় ফেরাউনের রাজত্ব থেকে মুক্তি পেয়ে জেরুজালেমে ফিরে আসার পর তাদের নিকট ঐশী বাণী আসে। তারা যেন কানানাইটদের সেখান থেকে বের করে দেয়। বইটিতে অনেক জায়গাতেই নবী আলাইহিমুসসালামদের নামের উল্লেখ রয়েছে। আমরা যদিও নামগুলো বলবো, তবে যেহেতু এই নামগুলোর সাথে আমাদের ইসলাম ধর্মে বর্ণিত নবীদের গুণাবলীর সম্পূর্ণ মিল নেই, তাই আমরা ইসলামী পরিভাষার পরিবর্তে এখানে তাদের ব্যবহৃত পরিভাষাই ব্যবহার করব। কিন্তু তারা এই নির্দেশ অমান্য করে। তারা এই অভিশপ্ত জাতির সম্পদ ও প্রাচুর্যের মুহে পড়ে যায়। এমন একটি জাতিকে নির্বাসিত করে তারা সম্পদের মহাসমুদ্র হাতছাড়া করতে চায়নি। অবাধ্যতার সূচনা এখান থেকেই শুরু। ধীরে ধীরে তারা ধর্মীয় বিশ্বাস থেকে বস্তুবাদী বিশ্বাসে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু স্বর্গীয় নির্দেশ অমান্য করার দরুন তাদের উপর যে শাস্তি নেমে আসে তা বহুকাল বয়ে বেড়াতে হয়। অনেকের ধারণা এই কানানাইটেরাই আজকের ইহুদিদের সকল ক্ষমতা ও প্রাচুর্যতার মূল কারণ। যাযাবর হলেও ব্যবসা বাণিজ্যের অগ্রদূত হিসেবে তারা যে পুরো পৃথিবী চষে বেরিয়েছে তার কিছু নমুনা দেখা যাক। একসময় চায়নাতে তাদের একটি জনগোষ্ঠী ছিল। স্যাক্সনদের সময়
বাণিজ্যিক উদ্দেশ্যে তারা দল বলে ইংল্যান্ডে হাজির হয়। স্যাক্সন ইউরোপিয়ান এক প্রাচীন জাতিগোষ্ঠী, যারা আজ বিভিন্ন জাতিতে ছড়িয়ে পড়েছে। পিলগ্রিম ফাদারেরা দক্ষিণ আমেরিকার প্ল্যামাউথ শিলায় আসার 100 বছর আগে থেকে তাদের বণিকেরা সেখানে রমরমা বাণিজ্য করত। পিলগ্রিম ফাদার মানে ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসনকালে প্রথমে যে ইংলিশ নাগরিকগণ আমেরিকায় বসতি স্থাপন করে তাদেরকে পিলগ্রিম ফাদার বলা হয়। 1992 সালে সেন্ট থমাস দ্বীপে তারা প্রথম চিনি কারখানা গড়ে তোলে। ব্রাজিলেও ছিল তাদের আফিম বাণিজ্য। তারা যে পৃথিবীর কোথাও চষে বেড়ানোর বাকি রাখেনি তা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বোঝা সম্ভব। জর্জিয়াতে প্রথম যে সাদা বর্ণের শিশুটি জন্ম নেয় সেও ছিল একজন ইহুদি, আইজ্যাক মিনিস। ব্যবসা বাণিজ্যে নিত্য নতুন কৌশল এবং উপকরণ উদ্ভাবনের প্রতিভা সব যুগেই তাদের অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে থাকতে সাহায্য করেছে। আজকের দিনেও ব্যবসায়িক লেনদেনে এমন অনেক জিনিসের ব্যবহার হচ্ছে যার প্রকৃত আবিষ্কারক তাদেরই কোনো না কোনো সদস্য। যেমন পৃথিবীর প্রাচীনতম বিল অফ এক্সচেঞ্জের আবিষ্কারক হলেন সাইমন রুবেন্স। তাছাড়া কাগজের নোট, ব্যাংক নোট, বিভাগীয় বিপণী বিতান, দ্বৈত কর ব্যবস্থা ইত্যাদি তাদেরই আবিষ্কার। পেয়েবেল টু ভ্যারিয়ার বা বাহককে প্রদেহ নিয়ে মজার একটি গল্প আছে। সাধারণত ধনী ব্যবসায়ীদের শত্রুর অভাব হয় না, এই কারণে ইহুদিদের শত্রুর অভাব ছিল না। কেউ যেন তাদের সম্পদ ছিনিয়ে নিতে না পারে সেই জন্যে তারা সম্পদের পরিমাণ বা মালিকানা কখনো প্রকাশ করত না, বরং একজন বাহকের নামে এর মালিকানা গোপন রাখত। সেই সময় তাদের সম্পদ জব্দ করা জলদস্যুদের জন্য বৈধ ছিল। তারা পণ্যের উপর নিজেদের নাম না লিখে ভ্যারিয়ার বিল ব্যবহার করত, তাই বোঝার কোনো উপায় থাকতো না কোনটা তাদের পণ্য আর কোনটা জান্টাইলদের। তখন ব্যবসায়িক লেনদেনে ব্যক্তি বিশেষকে জামানত হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বাণিজ্যের চেয়েও পণ্যকেন্দ্রিক বাণিজ্যকে তারা অধিক গুরুত্ব দিত, কারণ অর্থ পরিশোধের পূর্বে যদি ক্রেতা সাহেবের মৃত্যু হয় তবে বিক্রেতা কখনো সেই অর্থ দাবি করতে পারবে না। কিন্তু পণ্যকেন্দ্রিক বাণিজ্য ক্রেতা সাহেব মারা গেলেও বিক্রেতা অন্তত তার পণ্য দাবি করতে পারবে। নতুন এই পদ্ধতি ব্যবসায়ী জগৎকে অনেক নির্দয় করে তোলে, কারণ তখন মানুষ ব্যক্তি বিশেষের চেয়েও পণ্য সম্পদ রক্ষার প্রতি ব্যস্ত হয়ে পড়ল। আজকের যে পুঁজিবাদী অর্থব্যবস্থা তার জন্মদাতা তো তারাই। তাদের নিজেদের এই কীর্তির গোপন রাখতে জান্টাইল ফ্রন্ট নামে তারা নতুন এক কৌশল উদ্ভাবন করে, অর্থাৎ মুখোশ হিসেবে জান্টাইলদের ব্যবহার করে, যেন ভেতরের মানুষটাকে কেউ চিনতে না পারে। এসব বিপণী বিতান, ব্যাংকিং কোম্পানি, সঙ্গীতের দোকান, থিয়েটার হল ও মদের দোকানগুলোতে নিজেদের কর্মীদের অধিকাংশই খ্রিস্টান, মুসলিম বা প্যাগানদের মধ্য থেকে হয়ে থাকে। কিন্তু পেছন থেকে যে এগুলোর কলকাঠি কোনো ইহুদি বিনিয়োগকারী গোষ্ঠী নাড়ছে তা অনেকের পক্ষে বোঝা অসম্ভব। যে স্টক এক্সচেঞ্জ শিল্পকে কেন্দ্র করে আজ প্রতিটি দেশ বড় বড় পুঁজিবাজার গড়ে তুলেছে তাও তাদের প্রতিভার আর একটি বহিঃপ্রকাশ। বার্লিন, প্যারিস, লন্ডন, ফ্র্যাঙ্কফুর্ট ও হামবার্গারের প্রথম সব স্টকস এক্সচেঞ্জের নিয়ন্ত্রণকারী তারাই। ভেনিস ও জেনওয়াককে তো বলাই হতো ইহুদিদের শহর। আধুনিক ব্যাংকিং শিল্পের প্রথম ভিত্তিপ্রস্তর সেখানেই গড়ে ওঠে। তাছাড়া ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ আমস্টারডাম, ব্যাংক অফ হ্যামবার্গ, ফেডারেল রিজার্ভ সিস্টেম ইত্যাদি তাদেরই পরিকল্পনায় গড়ে ওঠে, যা আজও টিকে আছে। তারা পৃথিবীর যেখানে গিয়েছে সেখানেই পুরো অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একসময় স্পেন ছিল স্বর্ণ বাণিজ্যের কেন্দ্রবিন্দু। তাদের বের করে দিলে স্পেনের অর্থনীতি এমনভাবে ভেঙে পড়ে যা আজও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। ইউরোপের অর্থনীতির ইতিহাস বিভাগের ছাত্ররা প্রায়ই একটা বিষয় ভেবে খুব অবাক হয়, বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু কেন বারবার পরিবর্তন হয়েছে। জান্টাইলদের রক্ত যেন ইহুদিদের মাঝে প্রবেশ করতে না পারে, তাই বিয়ে শাদীর ব্যাপারে তাদের রয়েছে বিশেষ আইন। মধ্যযুগীয় বিভিন্ন দলিল থেকে জানা যায় তাদের সংগ্রহে এমন অনেক তথ্য থাকত যা তৎকালীন রাজা বাদশাদের কাছেও থাকত না। দূরদর্শী ক্ষমতার দিক দিয়ে তাদের সমতুল্য পৃথিবীতে আর কোনো জাতি ছিল না। ভবিষ্যৎ দিনগুলোতে পৃথিবীর বিভিন্ন রাজ্যে কী ঘটতে যাচ্ছে তা তারা পূর্বেই অনুমান করতে পারত। পরবর্তী সময়ে তার নিউজ লেটার আকারে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করত। রাজ্য পরিচালনায় আগাম তথ্য যে কতটা মূল্যবান তা নতুন করে বলার প্রয়োজন নেই। তাই এই অমূল্য তথ্যের প্রধান যোগানদাতা হিসেবে তারা সবসময় কাজ করত। তা গুপ্তচর বৃত্তি করে হোক বা অন্য কোনো উপায়ই হোক, রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যক্তিদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা ছিল তাদের আরও একটি কৌশল। এই সুবিধাকে কাজে লাগিয়ে তারা প্রতিটি রাষ্ট্রের ঋণ ব্যবস্থার এজেন্ট বনে যায়, গড়ে তোলে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক।